শীতের আমেজটা সবে পড়তে শুরু করেছে। বিকেলের মরা রোদটুকু ফিকে হয়ে আসতেই চারপাশটা কেমন একটা ঝাপসা ধূসর রঙে ঢেকে গেল। অমলবাবু রিকশায় বসে একটা চাদর গায়ে জড়িয়ে নিলেন। জনহীন রাস্তা, দুপাশে ঝোপঝাড় আর প্রাচীন অশ্বত্থ গাছের সারি। রিকশার চাকার সেই একঘেয়ে ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ অমলবাবুর চোখ আটকে গেল রাস্তার ধারের একটা ঝোপের ওপর। পরন্ত আলোর শেষ রশ্মিটুকু প্রতিফলিত হয়ে সেখানে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠল। এই থামাও তো রিক্সাটা। অমলবাবু বেশ চড়া গলায় বললেন। রিক্সাওয়ালা হারু এক মুহূর্ত থতমত খেয়ে ব্রেক কষল। রিক্সাটা একটু দুলে থেমে গেল। অমলবাবু তড়িঘড়ি নেমে পড়লেন। রাস্তার ধুলোর মধ্যে আধবোজা হয়ে আছে একটা গোল চ্যাপ্টা জিনিস। কুড়িয়ে নিয়ে হাতের তালুতে ঘষতেই অমলবাবুর চোখ চকচক করে উঠল। এত মোহর! এ তো খাঁটি সোনার মোহর। তিনি বিড়বিড় করলেন। একটু দূরে তাকাতেই দেখলেন আরও একটা, তারপর ঝোপের আড়ালে আরেকটা, যেন কেউ পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হারু রিক্সা থেকে নেমে কাঁচুমাচু মুখে দাঁড়িয়েছিল। সে কাঁপা গলায় বলল, বাবু, অবেলায় ওসব কুড়োয় না। রাস্তার জিনিস আর তাও আবার সোনা, এসব ভালো ঠেকছে না। চলেন যাই। অন্ধকার নামলে না এই তল্লাট বড় বড় সুবিধের না। অমলবাবু হারুর কথা কানেই তুললেন না। তার চোখে তখন নেশার ঝিলিক। তিনি দ্বিতীয় মোহরটা তুলে নিয়ে বললেন, তুই বুঝবি না আরু, এগুলো পুরনো দিনের জিনিস, নবাবী আমলেরও হতে পারে। এক একটার যা দাম তুই কল্পনাও করতে পারবি না। মুদ্রাগুলো যেন একটা অদৃশ্য সুতোর মতো অমলবাবুকে রাস্তার ধারের ঘন জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দু তিনটে মুদ্রা কুড়োতে কুড়োতে তারা জঙ্গলের বেশ ভেতরে ঢুকে পড়েছেন। বড় বড় গাছগুলোর ডালপালা মাথার উপর এমনভাবে জড়িয়ে আছে যে আকাশের আলো প্রায় ঢোকাই বন্ধ করে দিয়েছে। চারপাশটা কেমন নিথর আর থমথমে। এমনকি ঝিঁঝি পোকার ডাকটাও যেন হঠাৎ থেমে গেছে। হারু অমলবাবুর কোঁচার খুঁটটা ধরে প্রায় ফিসফিস করে বলে উঠল, বাবু, আর আগায়েন না। এই জঙ্গলে সন্ধ্যার পর গরু ছাগলও ঢোকে না। গ্রামের বুড়োরা বলে এখান নাকি কোনো ব্যাপার আছে। আর দোহাই আপনার ফিরে চলেন। অমলবাবু ঝমঝম করে মোহরগুলো পকেটে পুরে ধমক দিলেন। আরে রাখ তোর গপ্প, এই তো সামনেই শেষ। দেখ ওখানটায় মাটিটা কেমন আলগা হয়ে আছে না? একটা প্রকাণ্ড পুরনো তেঁতুল গাছের নিচে মাটিটা যেন কেউ খুঁড়ে রেখেছে। শুকনো পাতার স্তর সরিয়ে অমলবাবু উবু হয়ে বসলেন। হারু ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। বনের ভেতর বাতাসটা হঠাৎ কেমন ভারী আর ঠান্ডা হয়ে উঠল। একটা অদ্ভুত গন্ধ, পুরনো পচা জল আর কর্পূর মেশানো একটা গুমোট ঘ্রাণ নাকে আসছে। অমলবাবু হাত দিয়ে মাটি সরাতেই একটা খসখসে শব্দ হলো। বেরিয়ে এলো একটা পুরনো মাটির কলস। কলসের মুখটা একটা জীর্ণ লাল কাপড় দিয়ে বাঁধা। অমলবাবু হ্যাঁচকা টানে কাপড়টা ছিঁড়ে ফেলতেই বেরিয়ে এলো রাশি রাশি স্বর্ণমুদ্রা। টুপটাপ করে দু একটা মোহর মাটিতে পড়ে গেল। সেই শব্দের অনুরণন যেন অনেকক্ষণ ধরে জঙ্গলের নীরবতায় প্রতিধ্বনিত হতে লাগল। হারুর দুই হাঁটু তখন কাঁপছে। সে ঢোক গিলে বলল, বাবু, বাবু, এই জিনিস ভালো নয়। এই নির্মম বনে কলস ভর্তি সোনাকেও ফেলে রাখে।
ও নিশ্চয়ই কেউ আগলাচ্ছে। আপনি এটা ফেলে দেন বাবু, ওটা ছোবেন না, ওটা ছোবেন নি। অমলবাবু কলসের ভেতর হাত ঢুকিয়ে মোহরগুলো নাড়াচাড়া করতে লাগলেন। ধাতব শব্দটা এই নির্জনতায় বড় অদ্ভুত শোনাচ্ছিল। তিনি মাথা তুলে হারুর দিকে তাকালেন। তার চোখে এক বিচিত্র অস্থিরতা। ভয় পাস না আরু, এই কলসটা সাবধানে বের করতে হবে। দেখ, অর্ধেক তোর অর্ধেক আমার। এই মোহরগুলো বিক্রি করলে আমাদের দুজনেরই 7 পুরুষ বসে খাবে। কিন্তু খবরদার, কাউকে কিচ্ছুটি বলবি না, নিজের বউকেও না। হারু জবাব দিল না। সে স্থবিরের মতো দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। হঠাৎ বনের কোথাও একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো, অথচ আশেপাশে কোনো বাতাস নেই, কোনো পশু পাখিও চোখে পড়ছে না। অমলবাবু কলসটা টেনে তুললেন। কলসটা বেশ ভারী, কিন্তু যখনই তিনি সেটাকে নিজের শরীরের কাছে টেনে নিলেন, অমলবাবুর মনে হলো মাটিটা যেন একটু কেঁপে উঠল। নিচ থেকে একটা মৃদু গোঙানির মতো শব্দ হলো কি, নাকি ওটা স্রেফ মনের ভুল? চল, এবার বেরোতে হবে। অমলবাবু উঠে দাঁড়ালেন। গাছের ডালপালার ফাঁক দিয়ে শেষ গোধূলিটুকুও মুছে গেছে। জঙ্গলটা এখন জমাট কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। হারু রিকশার দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো। সে ফিস ফিস করে বলল, বাবু, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? অমলবাবু বিরক্ত হয়ে বললেন, আবার কি হলো? কিসের শব্দ? কেউ একজন হাসছে বাবু, খুব সরু গলায়, মাটির তলা থেকে হাসছে। অমলবাবু কান পাতলেন। প্রথমে মনে হলো চারপাশ নিস্তব্ধ, কিন্তু পরক্ষণেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সত্যি তো, একটা খুব ক্ষীণ তীক্ষ্ণ হাসির শব্দ, যেন কেউ অনেক দূর থেকে অথবা অনেক গভীর থেকে ফিক ফিক করে হাসছে। আর সেই হাসির সঙ্গে সঙ্গে অমলবাবুর পকেটে রাখা মোহরগুলো যেন নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে এক অদ্ভুত ঝংকার তুলছে। অমলবাবু শক্ত করে কলসটা ধরলেন। মোহরগুলোর গা থেকে এখন একটা মৃদু নীলচে আভা বেরোচ্ছে। তিনি দেখলেন কলসের গায়ে সেই পুরনো মাটি থেকে কালো পিঁপড়ের মতো শত শত ছোট ছোট পোকা বেরিয়ে আসছে এবং দ্রুত তার হাতের ওপর দিয়ে উঠতে শুরু করেছে। হারু আর্তনাদ করে উঠল, বাবু, বাবু, আপনার হাতে ওগুলো কি? অমলবাবু নিজের হাতের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা খেলেন যখন দেখলেন যে গর্ত থেকে তিনি যে কলসটা তুলেছেন সেই গর্তের ভেতর থেকে একটা কঙ্কালসার ফ্যাকাশে হাত ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। সেই হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কালো। হাতটা যেন খুব সন্তর্পণে অমলবাবুর পায়ের গোড়ালির দিকে এগোচ্ছে। হারু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাস্তার দিকে দৌড় দিল। অমলবাবুও কলসটা আঁকড়ে ধরে মরিয়া হয়ে ছুটতে শুরু করলেন। কিন্তু তার মনে হতে লাগলো জঙ্গলটা যেন দীর্ঘ হচ্ছে। রাস্তাটা কাছে আসার বদলে ক্রমে দূরে সরে যাচ্ছে, আর সেই তীক্ষ্ণ হাসিটা তার ঠিক কানের কাছে বাজছে। অন্ধকারের ভেতর থেকে কে যেন ফিস ফিস করে বলল, দিয়ে গেল নাকি নিয়ে গেল অমল? অমলবাবু কোনো ক্রমে রাস্তার ধারে পৌঁছে রিকশায় ঝাঁপিয়ে পড়লেন। হারু উন্মত্তের মতো রিকশা চালাতে শুরু করলো। পেছনে তাকিয়ে
অমলবাবু দেখলেন জঙ্গলের মুখটা যেন একটা প্রকাণ্ড হাঁ করা চোয়ালের মতো অন্ধকারে মিশে গেছে। বাড়ি পৌঁছানোর পর যখন তিনি মোহর ভর্তি কলসটা টেবিলের ওপর রাখলেন, তার হাত তখনও কাঁপছে। লণ্ঠনের আলোয় তিনি দেখলেন স্বর্ণমুদ্রাগুলোর ওপরে কোনো এক বিচিত্র লিপি খোদাই করা আছে, যা আগে তিনি খেয়াল করেননি। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, কলসটা ঘরের ভেতর রাখতেই বাইরের বারান্দায় একজোড়া ভিজে পায়ের ছাপ ফুটে উঠতে শুরু করল, যা সোজা ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। মুকুন্দপুর স্টেশনটা যে এত ছোট আর শ্রীহীন, সেটা কলকাতা থেকে আসার সময় রাহুল কল্পনা করতে পারেনি। বিকেল 5:45 প্যাসেঞ্জার ট্রেনটা যখন তাকে নামিয়ে দিয়ে একটা ক্লান্ত হুইসেল বাজিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, রাহুলের মনে হলো সে যেন এক অন্য জগতে এসে পড়েছে। স্টেশনে কোনো চায়ের দোকান নেই, কোনো হকার নেই। প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চগুলো শ্যাওলা ধরা, আর তেলের বাতিগুলো টিম টিম করে জ্বলছে। রাহুল স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তার পোস্টিং হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হিসেবে, সঙ্গে একটা বড় ট্রাঙ্ক আর একটা হোল্ড অল। রেলের কোয়ার্টারটা স্টেশন থেকে মেরে কেটে ওই 5 মিনিটের পথ। বুক পকেটে রাখা চাবিটা একবার হাতড়ে দেখে নিয়ে সে ভাঙাচোরা রাস্তা দিয়ে এগোতে লাগলো। দুপাশে ঘন ঝোপঝাড়, আর দূরে দু একটা মাটির বাড়ি থেকে রান্নার ধোঁয়া উঠছে। কিন্তু কোয়ার্টারের সামনে পৌঁছতেই রাহুলের বুকটা দমে গেল। গেট বলতে কিছু নেই, দুটো মরচে ধরা লোহার খুঁটি দাঁড়িয়ে আছে মাত্র। সামনে আগাছার জঙ্গল, কোমর সমান উঁচু। কোয়ার্টারের অবস্থা তথৈবচ। একতলার জানলার কাঁচগুলো সব ভাঙা, যেন অন্ধ চোখের কোটর দিয়ে বাড়িটা রাহুলের দিকে তাকিয়ে আছে। দেওয়ালে চুনবালি খসে লাল ইটগুলো কঙ্কালের হাড়ের মতো বেরিয়ে পড়েছে। সদর দরজাটা আধ খোলা, কবজা আলগা হয়ে একপাশে ঝুলে আছে। রাহুল ভেতরে পা রাখতেই একটা ভ্যাপসা গুমোট গন্ধ আর ধুলোর আস্তরণ তাকে অভ্যর্থনা জানালো। টর্চের আলো ফেলতেই দেখল মেঝেতে ইঁদুরের গর্ত আর কোণে কোণে ঝুলকালি। এখানে আজ রাত কাটানো তো দূরস্থ, 5 মিনিট দাঁড়িয়ে থাকাই দায়। সে একটা লম্বা শ্বাস ফেলে আবার স্টেশনের দিকে হাঁটা দিল। রাতটা অন্তত স্টেশনের ওয়েটিং রুমে কাটানো যায় কি না তা দেখতে হবে। স্টেশনটা এখন আরও নিঝুম। স্টেশনের ঘড়িটা টিকটিক শব্দ করে চলেছে, যা এই নিস্তব্ধতায় কামানের গোলার মতো কানে বাজছে। স্টেশন মাস্টারের ঘরের পাশের দেওয়ালে একটা পুরনো কাঠের নোটিশ বোর্ড। কাঁচটা ঝাপসা হয়ে গেছে ধুলোয়। রাহুল টর্চটা জেলে বোর্ডটার ওপর বোলাতেই তার চোখ আটকে গেল একটা হলদেটে হয়ে যাওয়া কাগজের উপর। কাগজটা বেশ পুরনো, কোণগুলো মুড়ে গেছে, কিন্তু হাতের লেখাটা আশ্চর্য রকম ঝকঝকে আর পরিষ্কার। সেখানে লেখা, ভাড়াটে প্রয়োজন, মুকুন্দপুর, ভদ্র শিক্ষিত শান্ত ভাড়াটে প্রয়োজন, একা অথবা সপরিবারে। কি ঠিকানাটা কি? আচ্ছা, মুকুন্দপুর বেনেপাড়া, ঘর নম্বর 13। রাহুল ঘড়ির দিকে তাকালো। 7:15। এই গ্রামে এই সময়ে ঘর পাওয়া এ হচ্ছে ভাগ্যের কথা। কিন্তু বেনেপাড়াটা কোন দিকে? স্টেশনের বাইরে একমাত্র রিক্সাওয়ালাটি তখন তার সিটে গুটিসুটি মেরে বসে বিড়ি খাচ্ছিল। রাহুল কাছে গিয়ে জিজ্ঞেস করল, বেনেপাড়া 13 নম্বর বাড়িটা তুমি চেনো? ভাড়া দেবে লিখেছে দেখলাম। রিক্সাওয়ালা বিড়ির আগুনটা নিভিয়ে রাহুলের দিকে অদ্ভুতভাবে তাকালো। তারপর মাথা চুলকে বলল, ও, সেই মল্লিকদের বাড়িটা? ভাড়াটে সাই বুঝি এখনো? এই কেন বলো তো?
বাড়িটা কি খুবই খারাপ নাকি? খারাপ না বাবু, বাড়ি খুব মজবুত। আর তবে বেনেপাড়ার ওই দিকটা না বড্ড সমসমে, কেউ একটা বড় যায় না ওদিকে। তবে আপনার যদি দরকার থাকে পৌঁছে দিতে পারি। রাহুল ট্রাঙ্কটা নিয়ে রিকশায় উঠল। চাকা ঘোরার শব্দে নিস্তব্ধ রাস্তাটা যেন চিঁড়ে যাচ্ছে। স্টেশনের আলো ছাড়িয়ে রিকশাটা যখন গ্রামের সরু অলিগলিতে ঢুকল, রাহুল দেখল দুপাশে পুরনো আমলের বিশাল সব অট্টালিকা। কোনোটা ভেঙে পড়েছে, কোনোটা লতা পাতায় ঢাকা। রাস্তার ল্যাম্পপোস্টগুলো খুব দূরে দূরে, তাই অধিকাংশ পথে অন্ধকার। মিনিট 10 পর রিক্সাওয়ালা একটা মোড়ে এসে থামল। সামনে একটা সরু গলি ঢুকে গেছে ভেতরে, যেখানে টর্চের আলো যেন বেশি দূর পৌঁছাতে চাইছে না। এই গলি দিয়ে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই 13 নম্বর। এই রিস্কা আর যাবে না বাবু, রাস্তা বড্ড সরু। ভাড়া চুকিয়ে রাহুল একাই এগোতে লাগলো। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত, এমনকি কুকুর ডাকার শব্দও শোনা যাচ্ছে না। বাতাসের একটা শিরশিরানি তার ঘাড়ের কাছে খেলা করে গেল। গলিটার শেষ মাথায় একটা লোহার গেট। গেটের উপর পিতলের পাতে খোদাই করা নম্বরটা ঝাপসা হলেও চেনা যাচ্ছে 13। বাড়ির সামনেটা আগাছামুক্ত আর পরিষ্কার। দোতলা বাড়ি, সামনে একটা ছোট বাগান। জানলার পর্দার আড়াল থেকে একটা মৃদু হলদেটে আলো চুঁইয়ে একেবারে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গেটটা রাহুলের ছোঁয়ার আগেই খুব ধীরে, কোনো শব্দ না করে নিজে থেকেই একটু ফাঁক হয়ে গেল, যেন কেউ আগে থেকেই তার আসার জন্য অপেক্ষা করছিল। রাহুল গেটের ভেতরে পা রাখল। তার বুটের শব্দ নুড়ি পাথরের ওপর মড়মড় করে উঠল। বাড়ির সদর দরজার সামনে একটা লণ্ঠন রাখা, অথচ আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। রাহুল কলিং বেলের সুইচটা খুঁজতে গিয়ে দেখল দরজার পাশে একটা ছোট্ট ফলকে লেখা আছে, ভিতরে আসুন। দরজা খোলাই আছে। রাহুল একটু থমকালো। এত রাতে দরজা খোলা রাখা কি স্বাভাবিক? সে দ্বিধাগ্রস্তভাবে দরজার পাল্লায় হাত দিতেই দেখল ভেতর থেকে একটা হালকা চন্দন কাঠের গন্ধ ভেসে আসছে। অন্ধকার বারান্দার শেষে একটা সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে, আর সেখান থেকেই আসছে সেই মৃদু আলোটা। রাহুল ডাকল, বলি কেউ আছেন? কোনো উত্তর এলো না। কেবল ওপরের ঘর থেকে একটা খুব হালকা খসখসে শব্দ শোনা গেল, যেন কেউ একটা পুরনো কাগজের পাতা উল্টালো। রাহুল পা বাড়ালো 13 নম্বর ঘরের সেই রহস্যময় অন্দরমহলের দিকে। বারান্দার সিঁড়িতে পা রাখতেই একটা ছায়া নড়ে উঠল। রাহুল চমকে টর্চটা ঘোরাতেই দেখল ইজি চেয়ারে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার পরনে ধবধবে সাদা ধুতি আর একটা পুরনো আমলের ফতুয়া। গায়ের রং ফ্যাকাশে, আর চোখের মণি দুটো লণ্ঠনের আলোয় স্থির হয়ে আছে। বৃদ্ধ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলুন, কাকে চাই? রাহুল একটু ইতস্তত করে নিজের পরিচয় দিল। তারপর পকেট থেকে ট্রেনের সেই নোটিশটা বার করার ভঙ্গি করে বলল, আগে আমি স্টেশনে নতুন জয়েন করেছি। এই বোর্ডে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িতে কি ভাড়াটা এখনো নেওয়া হচ্ছে? বৃদ্ধ কিছুক্ষণ কোনো কথা বললেন না। তাঁর দৃষ্টি যেন রাহুলের ওপর দিয়ে গিয়ে পিছনের অন্ধকার গলিটাকে মেপে নিচ্ছে। মিনিটখানেক পর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, একজন লোকই খুঁজছি। আপনি কি ঘর চান? রাহুল ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, যদি এখনো খালি থাকে আর কি, কারণ ওই রেলের কোয়ার্টার থাকার একেবারে অযোগ্য, তাই। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তার নড়াচড়ায় কোনো শব্দ নেই, যেন বাতাসের ওপর দিয়ে ভেসে চলেছেন।
তিনি কোমরের গোছা থেকে একটা বড় পিতলের চাবি বের করে বললেন, আচ্ছা থাকুন, আমি ঘর খুলে দিচ্ছি। ভাড়া টাড়া নিয়ে পরে কথা হবে, আগে হাত মুখ ধুয়ে জিরিয়ে নিন। তিনি রাহুলকে নিয়ে দোতলার একটা ঘরের সামনে দাঁড়ালেন। দরজার ওপর কাঠের ফলকে খোদাই করা নম্বর 13। চাবিটা তালাতে ঢোকাতেই একটা খসখসে শব্দ হলো, যেন অনেক দিন পর লোহার সঙ্গে লোহার ঘর্ষণ হচ্ছে। পাল্লা দুটো খুলতেই ভেতর থেকে একটা পুরনো কাগজের আর চন্দন কাঠের মিশ্রিত গুমোট গন্ধ রাহুলের নাকে ধাক্কা দিল। বৃদ্ধ লণ্ঠনটা ঘরের ভেতরে একটা টেবিলের ওপর রেখে বললেন, এই হচ্ছে আপনার ঘর, জল নিচেই পাবেন। আমি নিচে আছি, দরকার হলে ডাকবেন। কথা শেষ করেই তিনি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। রাহুল ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখে নিল। ঘরটা বেশ বড়, কড়িবর্গার ছাদ। আসবাবপত্রগুলো সব সেগুন কাঠের, ভারী আর নকশা করা। ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড পালঙ্ক, যার পায়াগুলো সিংহের থাবার মতো আকৃতির। বিছানায় একটা চাদর পাতা আছে, কিন্তু তাতে ধুলোর একটা পাতলা আস্তরণ। ঘরের এক কোণে একটা মেহগনি কাঠের রাইটিং টেবিল, আর তার উপর একটা দোয়াত কলম আর একটা ডায়েরি রাখা। ডায়েরিটার পাতাগুলো হলদেটে হয়ে কুঁকড়ে গেছে। পাশের আলমারিটা কাঁচের পাল্লা দেওয়া, ভেতরে থরে থরে সাজানো কিছু পুরনো বই আর কয়েকটা কাঁচের শৌখিন গোলক। দেওয়ালে একটা বিশাল অয়েল পেন্টিং। ছবিটা একজন মাঝবয়সী মানুষের, যার পরনে সাহেবী পোশাক, কিন্তু চোখের চাহনিটা অদ্ভুত করুণ। রাহুলের মনে হলো সে ঘরের যেদিকেই যাচ্ছে ছবির মানুষটার চোখ দুটো তাকে অনুসরণ করছে। জানলার পর্দাগুলো ভারী মখমলের, এককালে হয়তো নীল ছিল, এখন ধুলো জমে ধূসর হয়ে গেছে। রাহুল একটা জানলা খোলার চেষ্টা করতেই কপাটটা আঁতকে ওঠার মতো শব্দ করে খুলে গেল। বাইরের ঝিরঝিরে বাতাস ঘরে ঢুকতেই ধুলোগুলো নাচতে শুরু করলো। সবচেয়ে অদ্ভুত লাগলো টেবিলের ওপর রাখা একটা ছোট পিতলের ঘণ্টা। ওটা এতই পালিশ করা যে মনে হচ্ছে একটু আগেই কেউ ওটা ব্যবহার করেছে, অথচ ঘরের বাকি সব কিছুতে সময়ের এক পুরু স্তর জমে আছে। ঘড়ির টিকটিক শব্দ নেই, কিন্তু রাহুলের মনে হলো ঘরের দেওয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে। সে খাটের এক কোণে বসে পড়ল। ঘরটা পুরনো তাতে সন্দেহ নেই, কিন্তু কোথাও একটা অস্বাভাবিক শৃঙ্খলা আছে। আসবাবের বিন্যাস, টেবিলের ওপর ডায়েরির অবস্থান, সবই যেন খুব হিসেব করে রাখা। রাহুল চারপাশটা দেখতে দেখতে এক গভীর বিস্ময়ে ডুবে গেল। তার কেন যেন মনে হতে লাগলো এই ঘরটা পরিত্যক্ত নয়, বরং ঘরটা যেন বহুকাল ধরে ঠিক তার মতো কারোর অপেক্ষাতেই নিঃশব্দে প্রহর গুনছিল। রাহুল লণ্ঠনটা জেলে দিয়ে হাত মুখ ধুয়ে এলো। আয়নার ঝাপসা পারদে নিজের মুখটা দেখে তার কেন জানি না মনে হলো গত 24 ঘন্টায় তার চেহারায় এক ধরনের ফ্যাকাশে ভাব এসেছে। বিছানায় বসে সে ঘরটা আরেকবার খুঁটিয়ে দেখল। আসবাবগুলো সব গুম মেরে পড়ে আছে। ঠিক তখনই রাহুলের মনে হলো দরজার পাল্লাটা যেন একটু নড়ে উঠল। সে চমকে তাকালো। দরজার অন্ধকার কোণে সেই বৃদ্ধ বাড়িওয়ালা দাঁড়িয়ে আছেন। কখন যে তিনি এসে দাঁড়িয়েছেন রাহুল টেরই পায়নি। তার খরম বা চটির কোনো শব্দ হয়নি, এমনকি নিঃশ্বাসের শব্দটুকুও না। বৃদ্ধের স্থির দৃষ্টি রাহুলের ওপর নিবদ্ধ। শান্ত নিস্তরঙ্গ গলায় তিনি বললেন, আপনার কাজকর্ম যদি হয়ে থাকে তাহলে নিচে চলে আসতে পারেন।
খাবার তৈরি হয়ে গেছে। রাহুলের বুকের ভেতরটা একবার টিপ করে উঠল। সে আমতা আমতা করে বলল, আগে হ্যাঁ, আমি আসছি। রাহুল উঠে দাঁড়ালো। বৃদ্ধ আগে আগে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। আশ্চর্যের বিষয় হলো, রাহুলের বুটের শব্দে পুরনো কাঠের সিঁড়িগুলো কড়মড় করে আর্তনাদ করে উঠছে, কিন্তু সামনে চলা বৃদ্ধের পায়ের তলায় একটি শুকনো পাতাও যেন ভাঙছে না। সিঁড়ি দিয়ে নেবে বাঁদিকে একটি বিশাল ডাইনিং হল। ছাদটা অনেক উঁচুতে, আর চারদিকের দেওয়ালে বড় বড় সব তৈলচিত্র। টিমটিমে একটি সেজবাতির আলোয় ঘরটা আরও রহস্যময় দেখাচ্ছে। সেগুন কাঠের প্রকাণ্ড টেবিলের এক প্রান্তে রাহুলের জন্য খাবার সাজানো, গরম ভাত, মুগের ডাল আর আলু ভাজা। ধোঁয়া ওঠা খাবারের গন্ধে রাহুলের খিদেটা চনমন করে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বিশাল বাড়িতে অন্য কোনো মানুষের চিহ্ন নেই, কোনো রান্নার শব্দ নেই, কোনো বাসন মাজার আওয়াজও নেই। রাহুল খেতে খেতে ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি খাবেন না? বৃদ্ধ টেবিলের অন্য প্রান্তে অন্ধকারে অর্ধেক ঢাকা পড়ে দাঁড়িয়েছিলেন। তিনি মৃদু হেসে মাথা নাড়লেন। তার হাসিটা যেন ঠোঁটের ওপর স্থির হয়ে রইল। না না, আমার খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু বয়স্ক মানুষ, আমার আবার নিয়ম করে ওষুধ খেতে হয়, তাই আমি একটু আগেই সেরে নিয়েছি। আপনি নিশ্চিন্তে খেয়ে নিন। তার গলায় কোনো আবেগ নেই, যেন কোনো যান্ত্রিক কণ্ঠস্বর কথা বলছে। রাহুল চুপচাপ খেতে লাগলো। ডালটা অদ্ভুত সুস্বাদু, কিন্তু তাতে একটা বিচিত্র বুনো মশলার স্বাদ আছে, যা রাহুল আগে কখনো পায়নি। পুরো বাড়িটা যেন এক সমাধি স্তব্ধতায় ডুবে আছে। কেবল মাঝে মাঝে বাইরে ঝোড়ো বাতাসে জানলার কপাট নড়ে উঠছে। খাওয়া শেষ করে রাহুল যখন উঠে দাঁড়ালো, রাত তখন অনেকটাই গভীর। বাইরের উঠোনে ঝিঁঝি পোকারা একঘেয়ে সুরে ডেকে চলেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা রাখতেই নিচ থেকে বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো, আপনি সাধারণত কখন ঘুমোতে যান? রাহুল থমকে দাঁড়িয়ে পিছন ফিরল। বৃদ্ধ তখন হলের মাঝখানে একা দাঁড়িয়ে। লণ্ঠনের আলো নিচ থেকে পড়ায় তাঁর ছায়াটা দেওয়ালে এক দানবীয় আকৃতি নিয়েছে। রাহুল একটু ভেবে বলল, ওই স্টেশনের কাজ ছেড়ে ফিরতে ফিরতে প্রায় দেরি হয়ে যায়, রাত 2-3টে তো বেজেই যায়। বৃদ্ধ কিছুক্ষণ স্থির চোখে রাহুলের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীর লয়ে বললেন, আচ্ছা। তার বেশি আর একটিও শব্দ তিনি উচ্চারণ করলেন না। রাহুল নিজের ঘরে ফিরে এসে দরজাটা ভেতর থেকে খিল তুলে দিল। বাইরে তখন বাতাসের শোঁ-শোঁ শব্দ বাড়ছে। বিছানায় গা এলিয়ে দিতেই রাহুলের মনে হলো, উপরের কড়িবর্গার ফাঁক থেকে কেউ যেন নিষ্পলক চোখে তাকে দেখছে। ঘরটা বড্ড বেশি শান্ত, আর সেই নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যা রাহুল এখনো অনুভব করতে পারছে না। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল বাগানের সেই জবা গাছগুলো বাতাসের অভাবেও তিরতির করে কাঁপছে। রাহুল বিড়বিড় করে নিজেকেই শোনালো, দুপুরবেলা তো রোদ ছিল, আবার এখন তো ঠান্ডা লাগছে কেন রে বাবা। রাতে রাহুল বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। পুরনো জীর্ণ গদির ওপরে নারকেলের ছোবড়াগুলো বিসদৃশ্যভাবে বিঁধছে। ঠিক যখন তন্দ্রার একটা পাতলা আস্তরণ চোখের ওপর নামতে শুরু করেছে, তখনই শব্দটা হলো।
কোনো কড়া নাড়া নয়, কোনো খিল খোলার আওয়াজ নয়। পর মুহূর্তেই রাহুল দেখল ঘরের মাঝখানে সেই বৃদ্ধ বাড়িওয়ালা দাঁড়িয়ে আছেন। দরজাটা কি সে ভেতর থেকে বন্ধ করেনি? রাহুলের স্পষ্ট মনে আছে সে খিল তুলেছিল, অথচ পাল্লা দুটো এখন অকম্পিতভাবে জোড়া লাগানো। রাহুল ধরপড়িয়ে উঠে বসল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। বৃদ্ধের পরনে সেই সাদা ফতুয়া, কিন্তু এই অন্ধকারে তার গায়ের রংটা যেন আরো বেশি ফ্যাকাশে, প্রায় মাটির মতো দেখাচ্ছে। বৃদ্ধ পকেট থেকে একটা চ্যাপ্টা রূপালি কেশ বার করলেন। অত্যন্ত ধীর স্থিরভাবে একটা সিগারেট বের করে রাহুলের দিকে বাড়িয়ে দিয়ে অদ্ভুত শান্ত গলায় বললেন, তুমি সিগারেট খাও? রাহুল মাথা নেড়ে আমতা আমতা করে বলল, না না, আগে না, আমি ওসব খাই না। বৃদ্ধের ঠোঁটের কোণে একটা ম্লান হাসির রেখা ফুটে উঠল। সে হাসিটা ঠিক আনন্দের নয়, যেন এক গভীর বিদ্রূপের। তিনি বললেন, আচ্ছা, কিছু মনে করো না, আমি বরং জানলার কাছে বসে একটা সিগারেট খাই। পুরনো অভ্যাস তো, না খেলে রাতের ঘুমটা আবার ঠিক আসে না। তিনি জানলার ধারের সেই নড়বড়ে কাঠের চেয়ারটায় গিয়ে বসলেন। দেশলাই জ্বালাতেই একটা সালফারের কটু গন্ধ আর নীলচে আলো এক মুহূর্তের জন্য তার মুখটাকে বিভীষিকার মতো রাঙিয়ে দিয়ে গেল। জানলার বাইরে আম গাছের পাতাগুলো নড়ছে না, অথচ ঘরের ভেতরে সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে অদ্ভুত সব নকশা তৈরি করে রাহুলের দিকেই ভেসে আসতে লাগলো। সেই ধোঁয়ার গন্ধটা সাধারণ তামাকের মতো নয়, কেমন যেন একটা শুকনো লতা পাতা পোড়া আর কস্তুরীর মতো ভারী সুবাস। বৃদ্ধ ধোঁয়া ছেড়ে এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, তা তোমার বাড়ি কোথায়? আগে মেদিনীপুরে। রাহুল সংক্ষিপ্ত উত্তর দিল। তার অস্বস্তিটা ক্রমেই বাড়ছে। রাত 2টোর সময় কোনো সুস্থ মানুষ ভাড়াটের ঘরে এসে আড্ডা জমায় বলে তার জানা নেই। বৃদ্ধ মাথা নাড়লেন, যেন অনেক পুরনো কোনো স্মৃতি হাতড়াচ্ছেন। মেদিনীপুর? ফেরো অনেক আম বাগান আছে ওদিকে, কংসাবতী নদীও আছে। হ্যাঁ, ভালো জায়গা। এরপর কিছুক্ষণ শুধু নিস্তব্ধতা। কেবল সিগারেটের অগ্রভাগের লাল আভাটা অন্ধকারে একবার উজ্জ্বল হচ্ছে, আবার একবার ম্লান হচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ বৃদ্ধ চেয়ারটা একটু ঘুরিয়ে রাহুলের দিকে সরাসরি তাকালেন। তার চোখ দুটো লণ্ঠনের আলোয় কাঁচের গুলির মতো স্থির। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি এই রেলের কাজ করে মাসে কত বেতন পাও? প্রশ্নটা এতটাই ব্যক্তিগত এবং অপ্রাসঙ্গিক যে রাহুল থতমত খেয়ে গেল। একটা অদ্ভুত সংকোচ আর বিরক্তি তাকে ঘিরে ধরল। সে কিছু বলার আগেই বৃদ্ধ হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আরে আরে ঘাবড়ানোর কিছু নেই, আমি আয়কর দপ্তরের লোক নই হে। তিনি একটু শব্দ করে হাসলেন। সে হাসির শব্দে ঘরের কোণে ঝুলে থাকা মাকড়সার জালগুলো যেন থরথর করে কেঁপে উঠল। একটু থেমে জানলার বাইরে থেকে আসা একটা ঝোড়ো হাওয়ার ঝাপটার সঙ্গে একেবারে যেন মিলিয়ে তিনি অত্যন্ত গম্ভীর আর রহস্যময় গলায় বললেন, আচ্ছা বলো তো রাহুল, তুমি যা বেতন পাও তার ঠিক 100 গুণ টাকা যদি আমি তোমায় এক লপ্তে দিই, তাহলে তুমি কি করবে?
রাহুল পাথর হয়ে গেল। 100 গুণ টাকা! তার সামান্য মাইনের নিরিখে সেটা একটা অবিশ্বাস্য অঙ্ক। এই জীর্ণ বাড়িতে একাকী থাকা বৃদ্ধের কাছে এত টাকা আসবে কোত্থেকে? নাকি এ কোনো রসিকতা? আমি আমি নিজেও জানি না এত টাকা নিয়ে আমি কি করব। আসলে এত টাকা কোনোদিনও চোখে দেখিনি তো আগে। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? আমি তো সামান্য চাকরি করতে এসেছি এখানে। বৃদ্ধ সিগারেটের শেষ অংশটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। লণ্ঠনের আলোটা হঠাৎ নিভে যাওয়ার উপক্রম করে আবারও জ্বলে উঠল। বৃদ্ধ এখন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। কেবল তাঁর গলার স্বরটা অন্ধকারের বুক চিরে ভেসে এলো। জিজ্ঞেস করছি কারণ মানুষের দাম তার বেতনে নয়, তার সাহসে। টাকার তো একটা নির্দিষ্ট ওজন আছে রাহুল, কিন্তু সেই ওজনের ভার সবাই সইতে পারে না। বৃদ্ধের মুখে এখন এক আশ্চর্য গাম্ভীর্য। তাঁর চোখের মণি দুটো যেন লণ্ঠনের ম্লান শিখাটুকু শুষে নিয়ে ধক ধক করছে। বাড়ির মালিক এবার রাহুলকে হাতের ইশারায় নিজের সঙ্গে পিছন পিছন আসতে বলল। রাহুলও কোনো বিরক্তি না করে তাকে অনুসরণ করতে লাগল। সারা বাড়িটা তখন এক হিম শীতল নিস্তব্ধতায় ডুবে আছে। বৃদ্ধ বাড়িওয়ালা আগে আগে হাঁটছেন। তার হাতে ধরা লণ্ঠনের শিখাটা কাঁপছে না, অথচ বাতাসের একটা অদ্ভুত শিরশিরানি রাহুলের ঘাড়ের কাছে খেলা করছে। বৃদ্ধ হঠাৎ থামলেন। নিচতলার এক কোণে একটা ছোট খিলানওয়ালা দরজার সামনে দাঁড়িয়ে তিনি গম্ভীর গলায় বললেন, আমার সঙ্গে এসো। রাহুলের মনের ভেতর তখন এক বিচিত্র কু ডাকছে। তবুও এক অদৃশ্য আকর্ষণে সে লোকটার পিছন পিছন হাঁটতে লাগলো। ঘরটা গুমোট, ধুলো আর ঝুরঝুরে বালির গন্ধে ভরা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সেগুন কাঠের আলমারি। পাল্লাগুলোয় বিচিত্র সব কারুকাজ। বৃদ্ধ আলমারির কাছে গিয়ে তার পিতলের হাতলটা ধরলেন। তারপর কোনো চাবি ছাড়াই হাতলটা উল্টো দিকে এক বিশেষ কায়দায় ঘোরালেন। মুহূর্তের মধ্যে এক বিকট ঘর ঘর শব্দে সারা ঘর কেঁপে উঠল। রাহুল দেখল আলমারির পেছনের দেওয়ালটা যেন মাখনের মতো দুভাগ হয়ে সরে যাচ্ছে। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একটা গোপন কুঠুরি। প্রথমে বৃদ্ধ সেই অন্ধকার ঘরে ঢুকলেন। রাহুল দ্বিধা কাটিয়ে ভেতরে পা রাখতেই দেখল ঘরের মাঝখানে একটা ছোট্ট সেগুন কাঠের বাক্স রাখা। বৃদ্ধ লণ্ঠনটা টেবিলের ওপর রাখতেই বাক্সের ভেতর থেকে এক তীব্র সোনালি আভা রাহুলের চোখে এসে লাগল। বাক্সটা কানায় কানায় স্বর্ণমুদ্রায় ভর্তি। কি এত মোহর? বাড়ির মালিক রাহুলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, এই সমস্ত মোহর, এই সব কিছু, সব তোমার হতে পারে রাহুল। রাহুলের বুকটা সজোরে ধকধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, বেশ, এসব এসব আমাকে কেন দেবেন? আপনি তো আমাকে চেনেনই না ভালো করে। লোকটা ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে বললেন, চিনি, তোমাকে চেনার জন্যই তো এত আয়োজন। তিনি বাক্স থেকে একটা ভারী স্বর্ণমুদ্রা তুলে রাহুলের হাতের তালুতে রাখলেন। সোনার শীতল স্পর্শে রাহুলের শরীরের ভিতর দিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। ক্ষণিকের জন্য তার যুক্তিবোধ আচ্ছন্ন হয়ে পড়ল। মুদ্রার গায়ের সেই চকচকে উজ্জ্বলতা
তার চোখে এক আদিম লোভের ঝিলিক ফুটিয়ে তুলল। কে এগুলো চাও? বৃদ্ধের গলার স্বর এখন অনেক বেশি গভীর। রাহুল মোহরগুলোর উপর আঙুল বুলিয়ে বলল, হ্যাঁ, এইগুলো এইগুলো আমি চাই, এগুলো আমি চাই। বৃদ্ধ এবার রাহুলের একদম কাছে এগিয়ে এলেন। তার গায়ে সেই পচা জল আর কর্পূরের গন্ধটা এখন খুব তীব্র। তিনি ফিসফিস করে বললেন, তোমাকে শুধু একটাই কাজ করতে হবে। রাহুল মোহাচ্ছন্দের মতো জিজ্ঞেস করল, কি কাজ? এই মোহরগুলোর দেখাশোনা করতে হবে। এতদিন আমি করতাম, আমার সময় ফুরিয়ে এসেছে। এবার থেকে তোমাকে করতে হবে। বৃদ্ধের চোখের মণি দুটো যেন লণ্ঠনের আলোয় জ্বলে উঠল। বলো, তুমি রাজি? রাহুল একটু ইতস্তত করতেই বৃদ্ধ প্রায় ধমকের সুরে বলে উঠলেন, না, এভাবে নয়। তোমাকে স্পষ্ট করে বলতে হবে, হ্যাঁ আমি রাজি। রাহুল মোহরগুলোর দিকে তাকালো। তার মাথাটা কাজ করছিল না। সে মুখ খুলল। সে বলল, হ্যাঁ সে রাজি। কথাটা শেষ করার আগেই হঠাৎ রাহুলের চোখ গেল দেওয়ালের দিকে। লণ্ঠনের আলোয় বৃদ্ধের যে দীর্ঘ ছায়াটা পড়েছে সেটা কোনো মানুষের নয়। দেওয়ালে ঝুলছে এক বিশাল বিকট আকৃতি। মাথা থেকে বেরিয়েছে দুটো সূক্ষ্ম শিং। মুখের চোয়ালটা অস্বাভাবিক লম্বা আর তাতে সারি সারি তীক্ষ্ণ দাঁত। ছায়াটা যেন দেওয়ালে জীবন্ত হয়ে নড়াচড়া করছে। রাহুলের শরীরের সব রক্ত যেন এক মুহূর্তে জল হয়ে গেল। মোহরের নেশা এক ঝটকায় কেটে গিয়ে সেখানে জায়গা করে দিল আদিম আতঙ্ক। সে হাত থেকে মোহরগুলো ঝনঝন করে মেঝেতে ফেলে দিল। লোকটা তখন ক্রমাগত বলে চলেছে, বলো, বলো তুমি রাজি, বলো। তার গলার আওয়াজ এখন আর মানুষের মতো নয়। সেটা একটা খসখসে ঘর ঘরে পৈশাচিক গর্জনে পরিণত হয়েছে। রাহুল পিছিয়ে আসতে লাগলো। ঘরটা যেন তার উপর ভেঙে পড়তে চাইছে। না, আমি রাজি নই, না না। রাহুল চিৎকার করে পেছনে ফিরল। সে পাগলের মতো সেই গোপন দরজা দিয়ে বেরিয়ে সদর দরজার দিকে দৌড় দিল। পেছনে শোনা গেল সেই ঘর ঘর শব্দ আর একটা বিকট অট্টহাসি। রাহুল দেখল সেই বৃদ্ধ লোকটা তখন চতুষ্পদ জন্তুর মতো অবিশ্বাস্য গতিতে তার দিকে ছুটে আসছে। তার পরনের ধুতিটা যেন ডানা ঝাপটানোর মতো পথপথ করে উঠছে। রাহুল কোনো মতে সদর দরজাটা খুলে বাইরের বারান্দায় আছাড় খেতে খেতে বেরোলো। পেছনে সেই দানবীয় মূর্তিটা তখন প্রায় তার ঘাড়ের কাছে। সে আর পেছনের দিকে তাকালো না। অন্ধকারের ভেতর দিয়ে বেনে পাড়ার সেই গলি দিয়ে সে প্রাণপণে দৌড়তে লাগলো। ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু সে থামল না। গলি থেকে বড় রাস্তায় উঠতেই রাহুল দেখল একটু দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাটা নির্লিপ্ত মুখে সামনের দিকে তাকিয়ে বসে। রিক্সা! রাহুল গলার সর্বশক্তি দিয়ে আর্তনাদ করে উঠল। সে দৌড়ে গিয়ে রিক্সার পাদানিতে পা দিল। তার হাত কাঁপছে, সারা শরীর ঘামে ভিজে একাকার। রিক্সাওয়ালা মুখ ফেরাতেই রাহুল এক অদ্ভুত শিহরণ অনুভব করল। রিক্সায় উঠে বসতে বসতেই সে হাঁপাতে হাঁপাতে বলল, আরে বাবা, জলদি চলো।
আমাকে এখনই স্টেশনে নিয়ে চলো, যা চাও দেবো, শুধু শুধু এখান থেকে চলো তাড়াতাড়ি। রিক্সাওয়ালার পিঠটা রাহুলের দিকে ফেরানো ছিল। সে কোনো নড়াচড়া করল না। ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর নিজের হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। রাহুল অসহিষ্ণু হয়ে রিক্সাওয়ালার কাঁধে হাত দিতে যাবে, ঠিক তখনই লোকটা খুব ধীরে ধীরে ঘাড় ঘোরালো। রাহুল পাথর হয়ে গেল। এই তো সেই রিক্সাওয়ালা যে তাকে আগের দিন স্টেশনে নামার পর এই বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল। কিন্তু তার চেহারায় কি পরিবর্তন! লোকটার চোখ দুটো এখন সম্পূর্ণ মণিহীন, ঘোলাটে সাদা, যেন মৃত মাছের চোখ, আর তার ঠোঁটের দুপাশ দিয়ে কালচে থকথকে রক্ত গড়িয়ে পড়ছে। সে এক বীভৎস প্রাণহীন হাসি হাসল। তারপর সেই গুমোট অন্ধকারে লোকটা ফিসফিস করে উঠল, বলে দাও তুমি রাজি, বলে দাও। রাহুলের শরীরের ভেতরটা যেন হিম হয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। রিক্সা থেকে সে একরকম লাফ দিয়ে পড়ে সে বড় রাস্তার দিকে দৌড়তে শুরু করলো। পেছনে তখন শুরু হয়েছে এক তাণ্ডব। এই শান্ত গ্রামটা যেন হঠাৎ ক্ষেপে উঠেছে। বাতাসের শোঁ শব্দের ভেতরে সেই বৃদ্ধ বাড়িওয়ালা আর সেই রিক্সাওয়ালার সম্মিলিত অট্টহাসি ভেসে আসছে। এই হাসি যেন চারপাশের নিস্তব্ধতা চিরে রাহুলের কানের পর্দা ছিঁড়ে নিতে চাইছে। রাহুল প্রাণপণে দৌড়চ্ছে। তার পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ আর পিছু নেওয়া সেই ভৌতিক হাসির শব্দ তাকে তাড়া করে ফিরছে। একবার শুধু পিছন ফিরে দেখতে চেয়েছিল সে, কিন্তু অন্ধকার গলিটার মুখে সেই কুৎসিত বিকৃত ছায়াটাকে এগিয়ে আসতে দেখে তার মাথা ঘুরে গেল। রাস্তার একটা উঁচু ইটের টুকরোয় হোঁচট খেয়ে রাহুল সজোরে আছাড় খেল। কপালটা গিয়ে লাগলো একটা পাথরে। মুহূর্তের মধ্যে এক তীব্র যন্ত্রণা তার স্নায়ুগুলোকে অসাড় করে দিল, আর সবকিছু এক ঘন কালো অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে যখন রাহুলের জ্ঞান ফিরল, তখন চারপাশ রোদ ঝলমল করছে। পাখির ডাকে গ্রামটা যেন অন্যরকম লাগছে। রাহুল চোখ মেলে দেখল সে রাস্তার ধারেই পড়ে আছে। তার মাথার কাছে একজন মাঝবয়সী গ্রাম্য ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, চোখে মুখে প্রবল উদ্বেগ। ভদ্রলোক রাহুলকে টেনে তুলতে তুলতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাপু? এই অবেলায় রাস্তার উপর এমন জখম হয়ে পড়ে আছো কেন? রাহুলের মাথাটা তখনও দপদপ করছে। সে কোনো মতে উঠে বসে দুহাতে মাথাটা চেপে ধরল। তারপর আবঝা স্মৃতি হাতড়ে গত রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই কলস ভর্তি মোহর, সেই ছায়া দানব আর রক্তমাখা চোখের রিক্সাওয়ালার কথা বলতে শুরু করল। সবটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ কোনো কথা বললেন না। তার চোখের রেখাগুলো যেন আরও গভীর হয়ে গেল। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ধীর লয়ে বললেন, ও, বুঝতে পেরেছি, তুমি অমল মল্লিকের খপ্পরে পড়েছিলে তবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বুঝলেন? কে এই অমল মল্লিক? ভদ্রলোক একটা গাছের গুঁড়িতে বসে বলতে শুরু করলেন, অমল মল্লিক একসময় এই মুকুন্দপুরের অতি সাধারণ মানুষ ছিল, কিন্তু হঠাৎ একদিন তার ভাগ্য ফিরে গেল।
রাতারাতি সে অঢেল টাকা, জমি আর সম্পত্তির মালিক হয়ে উঠল। লোকে অবাক হয়ে দেখল যে মানুষটার কাল নুন আনতে পান্তা ফুরোতো, সে বেনে পাড়ায় মস্ত বড় অট্টালিকা কিনে ফেলল। কিন্তু কপাল কি আর অত সহজে ফেরে বাপু? সেই বাড়িটা কেনার পর থেকেই অমলবাবু কেমন বদলে গেলেন। বাড়ি ভাড়া দিলে কোনো ভাড়াটেই সেখানে 3 দিনের বেশি টিকতে পারতো না। সবাই বলতো রাতের বেলা সেই বন্ধ ঘর থেকে নাকি খিলখিল করে হাসির শব্দ আর মাটির তলা থেকে কান্নার আওয়াজ আসে। রাহুল রুদ্ধশ্বাসে শুনছিল। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, শুধু অমল মল্লিক নয়, সেই রিক্সাওয়ালা হারু, তার জীবনেও একই ঘটনা ঘটেছিল। সেও হঠাৎ একরাশ মোহর পেয়ে বসল, কিন্তু সেই খুশির মেয়াদ বেশি দিন ছিল না। দুজনেই খুব রহস্যজনকভাবে মারা গেল। কেউ বলে হারু রিক্সাটা খাদে পড়ে গিয়েছিল, আবার কেউ বলে অমল মল্লিককে তার নিজের ঘরেই মৃত পাওয়া গেছিল, যার সারা শরীরে কামড়ের দাগ ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো, হারু আর অমলকে মারার পরেও গ্রাম ছাড়া করা যায়নি। আজও অনেকে বলে অমাবস্যার রাতে সেই রিক্সাওয়ালাকে রাস্তায় দেখা যায়, আর অমল মল্লিককে দেখা যায় ওই 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 13 নম্বর বাড়ির অন্ধকার বারান্দাটায়। ভদ্রলোক একটু থেমে রাহুলের কপালে হাত দিয়ে বললেন, আসলে সোনা মানুষকে অন্ধ করে দেয় বাপু। অনেকে বলে ওরা নাকি ওই শ্মশান লাগোয়া জঙ্গলের ভেতর থেকে যক্ষের ধন খুঁজে পেয়েছিল, কিন্তু সেই ধনের সঙ্গে মিশেছিল এক প্রাচীন বিভৎস অভিশাপ। সেই মোহর যে ছোঁবে তাকেই ওই ধনের পাহারাদার হতে হবে অনন্তকাল ধরে। তুমি অল্পের জন্য বেঁচে গিয়েছো বাপু। ওর আজই কথাটা বলে দিলে তোমার ছায়াটাও আজ ওই 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 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতো। রাহুল স্তব্ধ হয়ে দূরে দাঁড়িয়ে থাকা সেই জীর্ণ অট্টালিকাটার দিকে তাকালো। দিনের আলোতেও বাড়িটা যেন এক ক্ষুধার্ত দানবের মতো মুখিয়ে আছে পরবর্তী শিকারের অপেক্ষায়।